সম্মানিত দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে আসলে কি হচ্ছে? তিনি কি চাচ্ছেন? সরকার কি চাচ্ছে এবং জনগণ কি চাচ্ছে? তার যারা নিয়োগকর্তা, যারা প্রমোটার, মেন্টর, সেই পশ্চিমা দুনিয়া, বিশেষত আমেরিকা, তার ব্যাপারে কি সিদ্ধান্ত নিচ্ছে? আর তার প্রতিপক্ষ হিসেবে দেশের আওয়ামী লীগ, অন্যান্য সাধারণ যারা গ্রামীণ ব্যাংক দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা, যারা তাকে ঈর্ষা করেন, তাকে দেখলেই অনেকের মেজাজ গরম হয়ে যায় তারা, এবং বিশেষত ভারত। তারাই বা ডক্টর মোহাম্মদ ইউনূসকে অপমান, অপদস্থ করার জন্য কি পরিকল্পনা করছে, এবং এগুলো নিয়ে ক্রমশ যে পরিস্থিতি জটিল হচ্ছে আমরা স্পষ্ট বুঝতে পারছি, এবং এটা নিয়ে একটা ঝামেলা হবে। আমি ছোট মানুষ, তবু বললাম, আমার মন বলছে যে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের বিষয়টি নিয়ে এমন একটা ঝামেলা হবে যে ঝামেলাটা মূলত আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না। কিন্তু এখন কিন্তু আমরা যদি সতর্ক হই, সমস্যাগুলো সমাধান করি, তাহলে হয়তো ঝামেলা হবে না। ছোট্ট খবর দিয়ে বলি। খবরটা হলো যে দেশের একটা বিরাট অংশ চাচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের জমানাতে যে অনিয়মগুলো হয়েছে সেগুলোর তদন্ত হোক এবং তাকে বিচারের আওতায় আনা হোক অতি দ্রুত। তিনি নিজে কী কী অনিয়ম করেছেন, দুর্নীতি করেছেন, তার সঙ্গী সাথীরা, বিশেষ করে শিক্ষা মন্ত্রণালয়, তারা অনেক উপদেষ্টা, যাদের বিরুদ্ধে স্পষ্ট দুর্নীতির অভিযোগ, মানে সারি সারি দুর্নীতির অভিযোগ জমা পড়েছে দুর্নীতি দমন কমিশনে, এবং ওই সময়টাতে যারা সমন্বয়ক ছিলেন, শীর্ষ নেতৃবৃন্দ ছিলেন, তাদের বিরুদ্ধে প্রচুর আর্থিক কেলেঙ্কারি এবং চাঁদাবাজির অভিযোগ রয়েছে। এগুলোর বিচার চাচ্ছে একটি গ্রুপ। এখন এটি সরকারকে নিষ্পত্তি করতে হবে। যদি সরকার এই জিনিসগুলো নিষ্পত্তি না করে, সবাই সরকারকে দায়ী করবে এবং বলবে যে এই সরকার আসলে দুর্নীতির সঙ্গে আপোষ করছে, বা ডক্টর ইউনূসের সঙ্গে তার একটা লিয়াজু করে তিনি সেখানে আসছে। দিস ইজ ওয়ান। সেকেন্ড যে বিষয়টি, সেটি হলো ডক্টর মোহাম্মদ ইউনূস বিদায়ের কালে নিজেকে হঠাৎ করে ভিভিআইপি ঘোষণা করে আগামী ১ বছর তিনি রাষ্ট্রের সর্বোচ্চ যে নিরাপত্তা এসএসএফ, সেই এসএসএফ সুবিধা ভোগ করবেন, এবং এই ভোগ করতে এসএসএফের তাকে প্রোটোকল দিতে টোটাল কয়টি গাড়ি লাগবে, কজন কর্মকর্তা সেখানে থাকবেন, এবং এতে রাষ্ট্রের কত টাকা খরচ যাবে এবং এই টাকা কে দেবে, এটা আমরা জানি না। নিঃসন্দেহে রাষ্ট্র দেবে, এবং কেন দেবে এটা আমাদের কাছে প্রশ্ন। এবং এটা নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে, ট্রল হচ্ছে যে তিনি আসলে একটা ক্ষমতালোভী মানুষ, তিনি একটা ভীতু টাইপের মানুষ। তিনি যদি এত ভালো কাজ করতেন তার প্রোটোকল লাগবে কেন? তার একটা আত্মবিশ্বাস থাকবে ওই পর্যায়ে। তিনি ক্ষমতা থেকে ত্যাগ করে সোজা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাবেন অন্য দেশের যে সকল জনপ্রিয় প্রধানমন্ত্রীর মতো। তা না করে এখন তাকে প্রোটোকল নিয়ে ঘোরাফেরা করতে হবে, চলাফেরা করতে হবে, এসএসএফ নিয়ে চলাফেরা করতে হবে। এই মানসিকতাটা কেউ পছন্দ করছে না। এখন সমস্যা হলো যে তিনি এই যে ঘোষণাটা দিয়েছেন, এটার আইনগত ভিত্তি কী আছে? এটা কিভাবে সার্কুলার হয়েছে? আমাদের দেশে সাধারণত বিজি প্রেস থেকে এই ধরনের সার্কুলার যে সার্কুলার হয়, সেই সার্কুলার প্রিন্টেড হয়। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের এই যে ঘোষণা, যেটা বিজি প্রেস থেকে সার্কুলার হবে, সেটা খুঁজে পাওয়া যাচ্ছে না। সত্য মিথ্যা আমরা কিছু জানি না, কিন্তু এই কথা সামাজিক মাধ্যমে ভাসছে এবং বিভিন্ন মানুষ এটাকে নিয়ে ট্রল করছে যে নিজেকে নিজে ভিআইপি ঘোষণা করছে, নিজেকে নিজের প্রোটেকশন দিচ্ছে। তাহলে তার আর শেখ হাসিনার মধ্যে পার্থক্য রইল কি? শেখ হাসিনা গণভবন লিখে নিয়েছিলেন, তার পরিবার পরিজনের জন্য আজীবন সেই নিরাপত্তা, বঙ্গবন্ধুর নাতিপুতিরাও পর্যন্ত নিরাপত্তা পাবে। তো এই কাজগুলো তিনি করেছেন, সেই কাজ যদি ডক্টর মোহাম্মদ ইউনূস করেন, তাহলে তো শেখ হাসিনার মধ্যে তার কোনো বেসিক পরিবর্তন রইল না। এগুলো নিয়ে মানুষ সমালোচনা করছে, এটার একটা বিহিত করা দরকার। এর মধ্যে হঠাৎ করে খবর ছড়িয়ে পড়ল যে তার যে ভিআইপি প্রোটোকল, এই ভিআইপি প্রোটোকল ১ বছরের জায়গাতে এটা সরকার কমিয়ে ৬ মাস করেছে। এটি নিয়ে খুব তোলপাড়, বিভিন্ন পক্ষ। এখন কি হবে? আগস্ট মাসের পর তো সে আর রাস্তায় বেরোতে পারবে না, তাকে লোকজন যে কোনো সময় আক্রমণ করতে পারে, ইত্যাদি ইত্যাদি। এবং সঙ্গতির কারণে এমনভাবে এটা নিয়ে ট্রল হচ্ছিল, আলোচনা হচ্ছিল, এটা সত্য মিথ্যা ডাজ নট ম্যাটার, কিন্তু এতে করে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যে সঙ্গী সাথী রয়েছেন তাদের মধ্যে মারাত্মক আতঙ্ক ছড়িয়ে পড়ে। এবং পরবর্তীতে ইত্তেফাকের আর একটা খবরে দেখলাম, কার্ডে দেখলাম যে তার যে নিরাপত্তার সুবিধা বা এসএসএফ সুবিধা যেটি তিনি দিয়েছেন, সেটি
বা নিজের নামে যেটি ইস্যু করেছেন সেটি সরকার আসলে বাতিল করেনি, এবং এই সংক্রান্ত বাতিলের কোনো সার্কুলারও বিজি প্রেস থেকে ইস্যু হয়নি। আবার কেউ কেউ বলার চেষ্টা করছেন যে এটা প্রধানমন্ত্রীর কার্যালয়ে আছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ে এরকম একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, নির্ভরযোগ্য সূত্রে প্রধানমন্ত্রীর অফিসের ওই নথি থেকে কেউ কেউ জেনেছেন, এরকম কথাবার্তা হচ্ছে। তো এই যে পক্ষে এবং বিপক্ষে যাই হোক না কেন, আমি যেটা চিন্তা করেছি বা আমি যেটা এখনো বিশ্বাস করি, বা একেবারে প্রথম দিন যেদিন ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা ত্যাগ করলেন আর যেদিন জনাব তারেক রহমান সাহেব ক্ষমতা গ্রহণ করলেন, তখন আমি বলেছিলাম, সে কথাটা আমি আবার বলি, যে তারেক রহমান সাহেবের সরকারের সফলতা নির্ভর করছে তিনি ওই লন্ডন বৈঠকে যে সকল কথাবার্তা তিনি বলেছেন, যে সকল প্রমিস তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিয়েছেন, সেটার ভিত্তিতে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস খুব দ্রুত নির্বাচন দিয়েছে এবং তারেক রহমান সাহেবকে বিশ্বাস করেছেন। কাজেই সেই রকম যে কমিটমেন্টের জায়গা থেকে যদি এক চুল বিএনপি সরে আসে, তারেক রহমান সাহেব সরে আসে, তার সরকারের উপর থেকে প্রথমত খোদাই বরকত চলে যাবে। ২ নম্বর হলো যে ডক্টর মোহাম্মদ ইউনূস তো এসছেন, তার পিছনে একটা চেইন কাজ করেছে, একটা ম্যাটিকুলাস ডিজাইন কাজ করেছে। এখানে আমেরিকা আছে, এমনকি এখানে ভারতও ছিল, ভারতের বন্ধুত্বটা সে রাখতে পারেনি। জামাত ছিল, এনসিপি ছিল, দেশের বিভিন্ন বুদ্ধিজীবী যারা আছেন, সাহিত্যিক, সাংবাদিক, যে প্রথম আলো ছিল, ডেইলি স্টার ছিল, দেবপ্রিয়রা ছিল, বদিউল আলম মজুমদাররা ছিল। তো এই যে টোটাল যে গ্রুপটা আছে, সেই গ্রুপটাকে তো এই সরকারকে, যাকে বলে, তাদের সবাইকে নিরাপত্তা দিতে হবে, এবং এই ধরনের নিরাপত্তা বা তাদেরকে বিভিন্ন জায়গাতে প্রতিষ্ঠিত করার একটা প্রতিশ্রুতি না নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে লন্ডনে তারেক রহমান সাহেবকে ট্রফি দিয়ে দিয়েছেন, এটা একটা পাগলও বিশ্বাস করবে না। তো যেটা হয় কি, যে যখন বড় কোনো মানুষের মধ্যে প্রমিজ হয়, কথাবার্তা হয়, বিশেষত গোপন হয়, লিখিত নয়, গোপন হয়। লিখিত হলে রাষ্ট্র গ্যারান্টি দেয়, ব্যক্তি গ্যারান্টি দেয়, কিন্তু গোপন যখন আপনি কারোর সাথে কমিট করবেন, কোনো নারীর সঙ্গে, কোনো পুরুষের সঙ্গে কেউ থাকবে না, শুধু আল্লাহ সাক্ষী, সেক্ষেত্রে যদি কেউ প্রতিশ্রুতি ভঙ্গ করে, তখন আল্লাহর গজব নাজিল হয় সেখানে। আল্লাহ ভীষণ রকম রাগ করেন। আর এটা মানে সাধারণ মানুষ যা করে তার চেয়ে যদি বড় মানুষ আরও করে, আল্লাহ বেশি রাগ হন। রাজা বাদশারা করলে তো একেবারে ক্ষমার অযোগ্য। রাজার জবানকে, মানে যেহেতু রাজা আল্লাহর খলিফায় জমিনে, কাজেই রাজার জবানকে সেটা সে যাই করুক না কেন, মন্দ করুক, অন্যায্য করুক, সে তার জবান থেকে ফিরে আসতে পারবে না কোনো অবস্থাতে। দেয়ার ইজ নো অপশন, তাকে ওটা পালন করতেই হবে। এই যে দেখুন, একটা যুদ্ধবিরতি হয় বা অন্য যা কিছু হয়, তো অনেক ক্ষয়ক্ষতি হয়, কিন্তু তারপর সেটা করতে হয়। তো সেটা আমি বলেছিলাম একেবারে প্রথম দিকেই, যেদিন তারেক রহমান সাহেব শপথ নিলেন, সেদিন বলছিলাম যে ইউনূস সাহেবের সঙ্গে তার যে কমিটমেন্ট সেটা রক্ষা করতে হবে। কিন্তু এখন অবস্থার দৃষ্টি মনে হচ্ছে সেই কমিটমেন্টের জায়গাগুলো পূর্ণ হচ্ছে না। পূর্ণ না হওয়ার কারণে আবার সেই ম্যাটিকুলাস ডিজাইন তৈরি হচ্ছে। আবার ডক্টর মোহাম্মদ ইউনূসের যারা সঙ্গী সাথী আছেন, তারা সরকারের প্রতি বিক্ষুব্ধ হয়ে আছে, এবং বিরোধী দল জামাত থেকে শুরু করে অন্য যে সকল দল আছে, তার সঙ্গে সঙ্গে বিদেশি যে সকল শক্তি আছে, দেশীয় যে সকল একটা চক্র আছে, যারা সরকারকে এই মুহূর্তে পছন্দ করছে না, আবার বিরোধী দলকে পছন্দ করছে না, কিন্তু বিরোধী দলের সঙ্গে তাদের একটা সম্পর্ক আছে। এরকম ব্যবসায়ী গ্রুপ, শিল্প গ্রুপ, ডিপ্লোম্যাট, সরকারি আমলা, সামরিক আমলা, বেসামরিক আমলা, বিচারক, উকিল, মুক্তার, সবাই একহাট্টা হয়ে যাচ্ছে, একদম ঘন হয়ে তারা বসবাস, মানে একে অপরের কাছাকাছি আসছে। অবস্থা দেশে মনে হচ্ছে সরকার সেটা টের পাচ্ছে না। সরকার আন্দাজ করছে যে এরকম একটা কিছু হচ্ছে বা হতে পারে, এরকম একটা চক্রান্ত হতে পারে, তারা আন্দাজ করছে, কিন্তু যে অনুভব করা, টের পাওয়া যেটাকে বলা হয়, এটি তারা এখনো পাচ্ছেন না। ফলে কি হলো, যে এই যে জনাব ইউনূসকে যে তার নিরাপত্তা ৬ মাস কমিয়ে দেওয়া হলো, এরকম খবর যখন এলো, সবাই যে যা মনে করেছে সেটা তাদের ব্যাপার। কিন্তু আমি মনে করেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস সম্ভবত রাষ্ট্রপতি হতে যাচ্ছেন, এবং আগস্টের আগেই, এটা আমার কাছে মনে হয়েছে। আদারওয়াইজ এটা বন্ধ করার কোনো কথা নয়। এখন আবার যখন সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে না, এটা বন্ধ করা হয়নি, তখন আবার এখন আমার মনে হচ্ছে যে না, তাকে রাষ্ট্রপতি করা হবে না। এখন রাষ্ট্রপতি করা হলে এক ধরনের পরিস্থিতি হতো, না হলে এক ধরনের পরিস্থিতি হতো। জুলাই সনদ বাস্তবায়ন করলে এক ধরনের
পরিস্থিতি হবে, না করলে এক ধরনের পরিস্থিতি হবে, মানে এটা হোয়াট এভার মেবি, এটা আমাদেরকে মেনে নিতে হবে, বিএনপিকে মেনে নিতে হবে। কিন্তু বিএনপিকে যেটা করতে হবে সেটা হলো তার সঙ্গে যাদের যে কমিটমেন্ট ছিল সেই হকগুলো তাকে আদায় করতে হবে, আদারওয়াইজ তার কাজে তিনি মানে তারা বরকত পাবে না। তো সেই দিক থেকে জামাতের সাথে হয়তো তাদের একটা নেগোসিয়েশন ছিল, সেটা লন্ডনে হয়েছে। জামাতের আমির একাধিকবার বৈঠক করেছেন। আবার প্রধানমন্ত্রী হওয়ার পর শপথ গ্রহণের আগে তিনি জামাতের আমিরের বাসায় গেছেন, এনসিপির নাহিদ ইসলামের বাসায় গেছেন। সেখানে তো আসলে এমনি এমনি যাননি। একটা বাঘ কখন গাছে ওঠে, সে তো সহজে গাছে ওঠে না। তো যখন বুঝতে হবে যে তারেক রহমান সাহেব তিনি জামাতের আমিরের বাসায় গেছেন, এটা এক তো সহজ বিষয় নয়। আবার তার দপ্তরে জামাতের আমিরকে তিনি নিমন্ত্রণ করেছেন, ডাকছেন। তো এই ছবি আবার আসছে পার্লামেন্ট হাউসে। এগুলো এমনি এমনি না, এগুলোর পেছনে নিঃসন্দেহে জামাতের সঙ্গে বিএনপির একটা সমঝোতা আছে, কথা আছে, বার্তা আছে। কিন্তু এগুলো মান্য করতে হবে, সম্মান দেখাতে হবে এবং এইগুলো অক্ষরে অক্ষরে পালন করতে হবে। আদারওয়াইজ সরকার এই যে এখন দুর্বল মুহূর্তে আছে, এই দুর্বল মুহূর্তে তার প্রতিপক্ষরা তাকে আঘাত হানবে এবং সামনে আরও দুর্বল পরিস্থিতি তৈরি করে ফেলবে এই দল। এবং এর সঙ্গে যদি যারা বিতাড়িত শক্তি, সেই আপনি তাদেরকে ফ্যাসিবাদ বলেন, তাদেরকে স্বৈরাচার বলেন, আর যা কিছুই বলেন, গালাগালি করতে পারেন, কিন্তু তারা তো একটা শক্তি, দে হ্যাভ এ পাওয়ার, মনিটারি পাওয়ার, তারপরে ইন্টেলেকচুয়াল পাওয়ার, আরও অনেক কিছু। তো সেই পাওয়ারগুলো যখন এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে মিলে যাবে, জামাতের সঙ্গে মিলে যাবে, তখন আসলে সরকারের দুই চোখে ধোঁয়া দেখা ছাড়া আর কোনো উপায় থাকবে না। তো কাজে আমার কাছে মনে হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিষয়টি সরকার চুপ থাকলে হবে না, তাকে টু দি পয়েন্টে এই সমস্যার সমাধান করতে হবে। সবচেয়ে ভালো জিনিস হলো যে গোপনে যে সকল কথাবার্তা হয়েছে সেগুলো অনুসরণ করা। আর মন্দের ভালো হলো কেন তারা এই কাজটি করতে পারবে না, তাদের বলা উচিত প্রকাশ্যে যে হ্যাঁ, আমাদের তাদের সঙ্গে এই চুক্তি হয়েছিল, বিএনপির জামাতের সঙ্গে, তারপর এনসিপির সঙ্গে, ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে, ইভেন আমেরিকার সঙ্গে। কিন্তু আমি এখন ক্ষমতায় বসার পরে আমার কাছে মনে হয়েছে যে আমি এই কাজগুলো করলে এই দেশের ক্ষতি হবে, সরকারের ক্ষতি হবে, রাষ্ট্রের ক্ষতি হবে, জনগণের ক্ষতি হবে, যেটি আমি মরে গেলেও করতে পারবো না। আপনারা যদি আমার সঙ্গে থাকেন আমি থাকবো, নাহলে আমি পদত্যাগ করব। আর এই কাজের জন্য তিনি যদি বিরোধী দল বাড়াবাড়ি করে, তিনি একটা গণভোটে চলে যেতে পারেন, যে হানা ভোটে চলে যেতে পারেন। তো এরকমভাবে অনেকগুলো ওয়ে আছে। তো সেই ওয়েগুলো না করে যখনই শুধু চুপ থাকা হয়, তখনই তলে তলে পর্দার আড়ালে গুপ্তভাবে অনেক চক্রান্ত দানা বাঁধে এবং সেই প্রাসাদ ষড়যন্ত্রে এই পৃথিবীর অনেক কিছু তছনছ হয়েছে। আল্লাহ আমাদেরকে সেই তছনছ হওয়া থেকে রক্ষা করুন, হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।